through a phenomenal partnership with Pakistan. They're in an active counterterrorism fight right now, and they have been a phenomenal partner in the counterterrorism work. We have to have a relationship with Pakistan and with India. I do not believe it is a binary switch that we can't have one with Pakistan if we have a relationship with India. We should look at the merits of the relationship for the positives that it has. আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। রবি ঠাকুরের এই গানটা ডোনাল্ড ট্রাম্প জানেন কি না জানা নেই, তবে এমন একটা গান তিনি যে গুনগুন করছেন ঘটনার গতি প্রকৃতি থেকে তা স্পষ্ট। আজ 12 তারিখ, কাল বাদে পরশু 14 জুন মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা দিবস, ইউএস আর্মি ডে। এবার আমেরিকান সেনাবাহিনীর 250তম প্রতিষ্ঠা বার্ষিকী, আর সেখানে বিশেষ অতিথি হিসেবে যোগ দিচ্ছেন পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। না, ভারতের কোনো সেনাকর্তাকে আমন্ত্রণ জানায়নি আমেরিকা। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। ফলে এটা দিনের আলোর মতন স্পষ্ট। অপারেশন সিন্দুর পর্ব থেকে ভারতের অস্বস্তি বাড়াতে বাড়াতে আমেরিকার পাক প্রেম এখন খুল্লা। গভীর ভাষা ধার করে বললে প্রমোদে ঢালিয়া দিনুমন। পাক সেনাপ্রধানের সঙ্গে কি আলোচনা হতে পারে ট্রাম্প প্রশাসনের? তাতে পাকিস্তানের অস্বস্তি বাড়বে নাকি কমবে? ভারতের অস্বস্তি বাড়বে না কমবে? চীনের অস্বস্তি বাড়বে নাকি কমবে? দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভারসাম্য স্থিতিশীল হবে নাকি অস্থির হয়ে উঠবে? এইসব প্রশ্ন নিয়েই আজ আমরা নিরপেক্ষ আলোচনা করব। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। সত্যিটা সত্যি বেদনাদায়ক। গতকাল 11 তারিখ পাক সেনাপ্রধান জেনারেল মুনির ওয়াশিংটনের বিমানে চড়েছেন। আজ তার সেখানে পৌঁছানোর কথা। কালকের দিনটা বিশ্রাম নিয়ে পরশু তিনি আমেরিকার সেনা দিবসের 250তম প্রতিষ্ঠা বার্ষিকীর রাজসূয় প্যারেডে বিশেষ অতিথির আসনে বসবেন। এই অপটিক্স, এই দৃশ্যপট শুধু নয়াদিল্লির ক্ষমতার অলিন্দেই নয়, একই সঙ্গে তামাম ভারতবাসীর জন্য যথেষ্ট অস্বস্তিদায়ক, পীড়াদায়কও। পেহেলগাঁও হত্যাকাণ্ডের প্রত্যুত্তরে ভারতীয় সেনা অপারেশন সিন্দুরে নেমে যখন বীর বিক্রমে পাক ভূখণ্ডে থাকা একটার পর একটা সন্ত্রাসবাদের ঘাঁটি ভেঙে গুড়িয়ে দিচ্ছে, পাকিস্তানকে সমুচিত শিক্ষা দেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি হচ্ছে, তখন একেবারে আচমকা দুই দেশের মধ্যে সংঘর্ষ থামিয়ে দেয় ট্রাম্প প্রশাসন। গত 1 মাসে অন্তত 12 বার এমনটাই দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখানেই শেষ নয়, তারপর থেকে ট্রাম্প প্রশাসন ভারত এবং পাকিস্তানকে একই পংক্তিতে আনা শুরু করেছে, যা ভারতের অস্বস্তিকে আরো বাড়িয়েছে। যদিও ট্রাম্পের মধ্যস্থতার বিষয়টি এড়িয়ে ভারত সরকারের দাবি পাক সেনার ডিজিএমও সংঘর্ষ বিরতির প্রস্তাব দিয়েছিলেন। মোট কথা, প্রবল অনিচ্ছা সত্ত্বেও ট্রাম্পের দাদাগিরি মানতে বাধ্য হয়েছে সাউথ ব্লক। কি করা যাবে? বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্রনেতা বলে কথা। তবে পাকিস্তানকে সন্ত্রাসের মদতদাতা হিসেবে প্রতিষ্ঠা করতে এবং আন্তর্জাতিক মত ভারতের দিকে টানতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদলীয় প্রতিনিধি দল পাঠাচ্ছেন বিশ্বের নানান প্রান্তে। গোটা বিশ্বকে ভারত সরকার এই মর্মে বার্তা দিতে চাইছে যে সংসদে বা তার বাইরে বিরোধীরা যাই বলুন, সন্ত্রাস বিরোধিতার প্রশ্নে গোটা দেশ একস্বরে কথা বলে। ভারতীয় সামরিক বাহিনীর অভিযানের প্রতিও জোরালো সমর্থন এসেছে সমস্বরে। যদি প্রশ্ন করেন ভারতীয় প্রতিনিধি দলের এতদিনে কি অভিজ্ঞতা হলো, এখনো অবধি আমরা যা দেখেছি তা হলো পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হত্যাকাণ্ডের নিন্দা করছে সব দেশই ঠিকই, কিন্তু খোলাখুলি পাকিস্তানের সমালোচনা করছে না। এমনটা হতেই পারে সন্ত্রাসবাদী হামলার সঙ্গে পাকিস্তানের যোগসূত্র সম্পর্কে বহির্বিশ্ব এখনো নিশ্চিত নয়। আবার এটাও হতে পারে বহির্বিশ্ব পাকিস্তানের সঙ্গে নিজেদের সম্পর্ক এখনই ছিন্ন করতে চাইছে না। অথবা হতে পারে ইউক্রেন আর গাজায় যেহেতু দুটো যুদ্ধ চলছে অনেক দিন ধরে, তাই দক্ষিণ এশিয়ার আরো একটা দীর্ঘ সংঘাতের সূচনা বহির্বিশ্ব চাইছে না। কিন্তু দুনিয়ার বাদশা হিসেবে কথিত আমেরিকা কি চাইছে? ভারতের অস্বস্তি বাড়বে, ভারতবাসীর সামনে ডিয়ার ফ্রেন্ডের অস্বস্তি ততোধিক বাড়বে, এটা জেনেও নিজেদের মহার্ঘ সেনা দিবসে পাক সেনাবাহিনীর জেনারেলকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়ে ওয়াশিংটন তো আস্তিনের তাস ফেলেই দিয়েছে। আমরা সকাল থেকে খুঁজে দেখছিলাম পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন নামী সংবাদ মাধ্যম যেমন দ্য নিউজ, আরব নিউজ,
দ্য নেশন তাদের ওয়েব পোর্টালে আসিম মুনিরের এই মার্কিন সফরকে রীতিমতো গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। প্রতিটি পোর্টালেই প্রায় এক সুরে লেখা হয়েছে যে এর ফলে যেমন একদিনে আমেরিকা এবং পাকিস্তানের মধ্যে সামরিক এবং নাগরিক সহযোগিতা বাড়বে, পাশাপাশি পাকিস্তানের উপর সন্ত্রাস বিরোধী চাপও তৈরি করতে পারে আমেরিকা। চীন পাকিস্তান আর্থিক করিডোর বা সিপিইসি এবং বিল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRAE এই দুই প্রকল্পের মাধ্যমে চীন পাকিস্তানে যে কোটি কোটি ডলার বিনিয়োগ করে দেশটাকে নিঃশব্দে করায়ত্ত করে ফেলতে চাইছে, স্বাভাবিকভাবেই আমেরিকার তা পছন্দ করছে না। অঙ্ক সহজ, আমেরিকা কাকে প্রধান প্রতিপক্ষ মনে করে? একমাত্র চীন। ফলে চীন যাদের বুকে টানতে চায়, আমেরিকাও তাদের দিকে বন্ধুত্বের হাত চওড়া করে। উদ্দেশ্য একটাই, সেই দেশটাকে চীন নির্ভরতা থেকে যতটা সম্ভব দূরে টেনে আনা। ভারতের কথা বাদ দিলাম, এমনকি ফ্রান্স, ব্রিটেন, ইসরায়েল সেনাকর্তাদের বদলে US আর্মি ডেতে বিশেষ অতিথি পাকিস্তানের সেনাপ্রধান। দোস্তি মহব্বতের এর থেকে উৎকৃষ্ট উদাহরণ আর কি হতে পারে? প্যারেড শেষ হলে মার্কিন প্রশাসনের কর্তাদের সঙ্গে আসিম মুনির এবং তার সঙ্গে যাওয়া পারিষদদের বৈঠক হবে। সেখানে আলোচনার সম্ভাব্য বিষয় কি হতে পারে? জল্পনা অন্তহীন। যেমন সংঘাত পরবর্তী সময়ে ভারতের সঙ্গে সম্পর্কের সমীকরণ, সন্ত্রাসবাদে মদত নিয়ে ভারতের অভিযোগের গুরুত্ব, চীনের সঙ্গে সম্পর্ক ইত্যাদি। বেজিং এর প্রতি ইসলামাবাদের অতি নির্ভরশীলতা থেকে পাকিস্তানের নিরপেক্ষতা নিয়ে আমেরিকার মনে সংশয় তৈরি হওয়াটাই স্বাভাবিক। ফলে আমেরিকার এই জায়গাটায় আগে পরিষ্কার হতে চাইবে। হতে পারে এই বৈঠকে পাকিস্তানের উপর ওয়াশিংটন বাড়তি চাপ সৃষ্টি করবে। আমেরিকার তরফে আফগানিস্তান এবং ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইসলামাবাদকে চাপ দেওয়া হতে পারে। আবার উল্টো থেকে আসিম মুনির আমেরিকার কাছে আফগানিস্তান থেকে পাকিস্তানের বিরুদ্ধে সক্রিয় তেহরকি তালিবান জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিশ্রুতি আদায়ের চেষ্টা করতে পারেন। এর পাশাপাশি নানান বিষয়ে আমেরিকার মধ্যস্থতা চাইতে পারেন মুনির। এইসবের বাইরে রয়েছে আরো একটা জল্পনা। লক্ষ্য করে দেখবেন, কোনো ধনী বাড়িতে দরিদ্র কাউকে ডেকে খাওয়ানোর পর বিদায়ের সময় আমন্ত্রিত গরিব অতিথিকে ভালো কিছু উপহার দেওয়া হয়। এটা না হলে নাকি নির্ধনের প্রতি ধনীর অহং চরিতার্থ হয় না। বিভিন্ন সূত্রে আমরাও জেনেছি জেনারেল মুনিরকেও শূন্য হাতে ফেরাবে না আমেরিকা। পাকিস্তানের শূন্য ঝোলায় ভরে দিতে পারে কয়েক বিলিয়ন ডলার। আপনি বলতে পারেন, এত প্রেম তো লায়লা মজনুর মধ্যেও ছিল না। শাহবাজ শরীফ পাক জনতার রায় নিয়ে সেই দেশের প্রধানমন্ত্রী হননি। শেষ নির্বাচনে পাকিস্তানের জনতা সবচেয়ে বেশি ভোট দিয়েছিলেন ইমরান খানের পার্টিকে, যদিও সেই দল ম্যাজিক সংখ্যা থেকে দূরে ছিল। সেই সুযোগে পাক সেনা প্রধান আসিম মুনির নিজের পছন্দের ব্যক্তি হিসেবে শাহবাজকে কায়দা করে ইসলামাবাদের মসনদে বসিয়ে দেন। সেই থেকে শরীফ নামেই প্রধানমন্ত্রী আদতে তিনি জেনারেল মুনিরের হাতের পুতুল। সেই কারণেই শরীফের বদলে মুনিরকে আমন্ত্রণ জানিয়েছে আমেরিকা। কিছুটা ইতিহাসে ফেরা যাক। 1970 দশকের গোড়ার দিকে আমেরিকার প্রেসিডেন্ট তখন রিচার্ড নিক্সন, চীনের রাষ্ট্রনায়ক তখন মাও সেতুং, কেউ উচ্চারণ করেন মাও জেদং, যাকে ঘিরে তখন চীন থেকে সুদূর কলকাতার রাজপথ পর্যন্ত স্লোগান উঠেছে, চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান। গোড়া কমিউনিস্ট মাও কট্টরপন্থী ইসলামিক পাকিস্তানকে একেবারে সহ্য করতে পারতেন না। কিন্তু নিক্সন সেই প্রেসিডেন্ট হেনরি কিসিঞ্জারের যোগ্য সঙ্গতে, যিনি নিজে দাঁড়িয়ে থেকে মাওয়ের চীন আর জেনারেল ইয়াইয়া খানের পাকিস্তানকে এক পিঁড়িতে এনে বসিয়েছিলেন। সে ছিল এক অদ্ভুত সন্ধিক্ষণ। সাম্যবাদের স্বপ্নে বিভোর যে চীন আমেরিকাকে বুর্জোয়ার কালো হাত বলতো, যেই আমেরিকা চীনকে বলতো হিংস্র কমিউনিস্ট, নিক্সনের আমলে পাকিস্তানকে মাঝখানে রেখে সেই চীন আমেরিকার মধ্যে দোস্তির সূচনা হয়েছিল। বিশ্ব কূটনীতির ইতিহাসে যে ঘটনা নিক্সনের জিওপলিটিক্যাল মাস্টার স্ট্রোক হিসেবে আজও জ্বলজ্বল করছে। নিক্সন এটা করেছিলেন মূলত ভারত ঘেঁষা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে একটা ভারসাম্য তৈরি করতে। যাই হোক, বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে জেনারেল আসিম মুনির আমেরিকাকে দুটো অফার দিতে পারেন। অফার 1, নিক্সনের কালখণ্ডের মতো আরেকবার আমেরিকা চীন আর পাকিস্তানের ত্রিকোণ বন্ধুত্বের সূচনা হোক।
অফার 2, পাকিস্তানের সঙ্গে প্রেম আরও গভীর করুন, বিনিময় বালুচিস্তানে বিরল খনিজের যে অফুরন্ত ভান্ডার আছে তার একটা বড় অংশ আমরা নিঃশর্তে আপনাদের হাতে তুলে দেব। আর আমেরিকা ঠিক এটাই চাইছে। চীন এতে দুঃখ পেতে পারে। মুনির সেই ক্ষেত্রে চীনকে বলতে পারেন, জনাব, বালুচিস্তানে খনিজের এতটাই অপার ভান্ডার যে বেজিং এবং ওয়াশিংটন একসঙ্গে খনন করেও সবটা আহরণ করতে পারবে না। বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছে গোটা পাকিস্তানে কম বেশি 50 লক্ষ কোটি ডলার মূল্যের সমান বিরল খনিজ রয়েছে, যার মধ্যে বেশিরভাগটা রয়েছে বালুচিস্তানে। সোনা, রূপো, তামার পাশাপাশি সেখানে রেয়ার আর্থ আছে, যা থেকে বিরল খনিজ চুম্বক তৈরি হয়। মুনিরের সেই প্রস্তাবে রাজি হলে আমেরিকার লাভ, পাকিস্তানেরও লাভ। পাকিস্তানের দুটো লাভ: 1, ট্রাম্পের চড়া ট্যারিফের হাত থেকে নিস্তার; 2, বালুচিস্তানে আমেরিকা আর চীন পাশাপাশি কাজ করলে বালুচ বিদ্রোহীদের হাত থেকে নিস্তার। এটা ঘটনা যে আজকের বিশ্বে যেই বস্তুটির চাহিদা সব থেকে বেশি সেটা বিরল খনিজ মৃত্তিকা। সব মিলিয়ে গোটাটাই কিন্তু ভারতের জন্য অস্বস্তিদায়ক। এমনিতে ভারতকে তো ট্রাম্প সাহেব প্রায় নিয়ম করে ভিজিয়ে ভিজিয়ে মারছেন, নিয়ম করে আমাদের প্রধানমন্ত্রীকে ইনসাল্ট করে চলেছেন। ট্রাম্পের এই ঔদ্ধত্য নানান বাধ্যবাধকতা থেকে মোদি এবং তার সরকার হয়তো মেনে নিতে পারে, কিন্তু তামাম দেশবাসীর এটা মানতে পারা সত্যিই কষ্টের। দিন কয়েক আগেই আমেরিকার বিমানবন্দরের সামনে এক ভারতীয় যুবকের সঙ্গে পাশবিক আচরণের দৃশ্য দেখে শিউরে উঠেছে আমাদের দেশ। সেই ভারতীয় যুবককে স্থানীয় পুলিশ পিছমোড়া করে বেঁধে হাতে হাতকড়া পরিয়েছে। সেই যুবক কাঁদছেন, তারপরেও তার সঙ্গে পশুর মতো আচরণ করা হচ্ছে। ট্রাম্প প্রশাসনের হিম্মত আছে চীনের কোনো অভিবাসী বা অবৈধবাসীর সঙ্গে কখনো এমন আচরণ করার? নরম মাটি বলে কি ভারতীয় যুবকদের সঙ্গে এমন পাশবিক আচরণ করা যায়? চাকরির খোঁজে ঘুরপথে আমেরিকা যাওয়া ভারতীয় অবৈধবাসীদের সঙ্গে এই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কতটা নির্মম আচরণ করেছে ভাবা যায়। এমনকি নরেন্দ্র মোদী যখন ওয়াশিংটন সফরে, সেই সময় দ্বিতীয় প্রস্থে ভারতীয় অবৈধবাসীদের মার্কিন বাহিনীর সামরিক কার্গো বিমানে চাপিয়ে হাতে পায়ে বেড়ি পরিয়ে একেবারে কুকুর ছাগলের মতো ভারতে ফেরত পাঠিয়েছে আমেরিকা। অথচ সাহস পেয়েছে চীনের কোনো অবৈধবাসীকে এমন নির্মমভাবে ফেরত পাঠাতে? একজনকেও নয়। সত্যিটা বেদনাদায়ক হলেও বলতে হচ্ছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিজেকে সেই উচ্চতায় নিয়ে গেছেন। তার জন্য শি জিনপিংকে বছরে 5টা করে বিদেশ সফর করতে হয়নি। ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর যুক্তরাষ্ট্রে অবৈধবাসীদের হটানোর যে অভিযান শুরু হয়েছে, ভারত ছাড়া আর কোনো দেশের সঙ্গে অবৈধবাসীদের সঙ্গে এমন নির্মম আচরণ করতে পেরেছে আমেরিকা? মেক্সিকো আর আফ্রিকার একাধিক গরিব দেশের নাগরিকদের সঙ্গে একজন গর্বিত ভারতবাসী হিসেবে আমেরিকার এমন স্পর্ধাকে মেনে নেওয়া আমাদের কাছে লজ্জার। চীনের একজন অভিবাসীর গায়ে সামান্য হাত দেওয়ারও হিম্মত দেখাতে পারেনি ওয়াশিংটন। এখানে প্রসঙ্গত বলি, অভিবাসন নীতি বিরোধী বিক্ষোভে এই মুহূর্তে অগ্নিগর্ভ হয়ে রয়েছে আমেরিকার লস অ্যাঞ্জেলেস। সেখানে কারফিউ জারি রয়েছে। 400 জনের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে আমেরিকার একাধিক শহরে বিক্ষোভ চলছে। তবে এরপরেও কঠোর অভিবাসন নীতি থেকে সরতে নারাজ ট্রাম্প। কিন্তু চীনের সামনে পড়লেই ট্রাম্প সাহেবের সব দাদাগিরি রাতারাতি গান্ধীগিরিতে পরিণত হয়ে যায়। বেজিং এর কর্তাদের সঙ্গে বৈঠকে বসলেই ওয়াশিংটনের হম্বিতম্বির বেলুন চুপসে যায়। এই কথা বলছি কারণ চীনের সঙ্গে আমেরিকার মধ্যে রেয়ার আর্থ সংক্রান্ত চুক্তি হয়ে গেছে। গত 4 এপ্রিল বিজ্ঞপ্তি দিয়ে আমেরিকা, ভারত ইত্যাদি একাধিক দেশের বিরুদ্ধে রেয়ার আর্থ ম্যাগনেটের রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে চীন। চীনের এমন সিদ্ধান্তে ট্রাম্প সাহেবের মাথায় আকাশ ভেঙে পড়ে। বেজিং এর এই একটা কড়া দাওয়াইতে কার্যত ওয়াশিংটন বাধ্য সন্তানের মতো নমনীয় রয়েছে। বাণিজ্য সংঘাতে ইতি টানতে লন্ডনের ল্যাঙ্কাস্টার হাউসে 9 এবং 10 জুন দুদিন ধরে আমেরিকা চীন প্রতিনিধি স্তরের বৈঠক হয়। আমেরিকার তরফে ছিলেন সেই দেশের অর্থ সচিব স্কট বেসেন্ট, বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক। অন্যদিকে শি জিনপিং এর সরকারের প্রতিনিধি হিসেবে ছিলেন সেই দেশের উপপ্রধানমন্ত্রী হে লিপেং। এরপর কি হলো?
11 জুন স্বয়ং ট্রাম্প টুইট করে বলেছেন, চীন থেকে বিরল খনিজ এবং বিরল চুম্বক আমদানি করতে আর কোনো বাধা থাকবে না আমেরিকার। পক্ষান্তরে চীনা পড়ুয়াদেরও আমেরিকায় পড়তে যাওয়ার জন্য স্টুডেন্টস ভিসা পেতে আর কোনো সমস্যার মুখে পড়তে হবে না। ট্রাম্প বলেছেন, বাণিজ্য চুক্তির অংশ হিসেবেই এই বিষয়গুলিতে আমরা সহমত হয়েছি। আমরা মোট 55% শুল্ক পাচ্ছি, চীন 10% পাচ্ছে। সম্পর্ক চমৎকার। বোঝার চেষ্টা করুন, গত 2রা এপ্রিল ট্রাম্প আমেরিকার নতুন শুল্ক নীতি ঘোষণা করার পর থেকে ওয়াশিংটন বেজিং সম্পর্কে যে মারাত্মক টানাপোড়েন দেখা গিয়েছিল, তার নিষ্পত্তির কথা নিজে লিখে বিশ্বকে জানাচ্ছেন ট্রাম্প। চীনের পড়ুয়াদের আমেরিকার পড়াশোনার ক্ষেত্রে প্রথমে স্টুডেন্ট ভিসা আর দেওয়া হবে না বলে হুঙ্কার ছাড়ার পর ট্রাম্প নিজেই ঘোষণা করেছেন, স্পেশাল কনসেশন হিসেবে চীনা পড়ুয়াদের আমেরিকায় পড়তে যাওয়ার জন্য স্টুডেন্ট ভিসা পেতে আর কোনো সমস্যার মুখে পড়তে হবে না। অথচ ভারতীয় পড়ুয়াদের আমেরিকায় পড়তে যাওয়ার রাস্তায় তালা লাগিয়ে দিয়েছেন তিনি। সেই তালা কবে খুলবে জানা নেই। আমাদের মূল আলোচ্যে ফিরে আসি। পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পরে দিন 4 আগে প্রবাসী পাকিস্তানিদের সম্মেলনে পাক সেনাপ্রধান এই আসিম মুনির দ্বিজাতি তত্ত্ব মনে করিয়ে বলেছিলেন, পাকিস্তানের ছেলে মেয়েদের দেশের সৃষ্টির কাহিনী শোনাতে হবে। পাকিস্তান তৈরির কাহিনী কোনোভাবেই ভুলতে দেওয়া চলবে না। মনে রাখতে হবে, পাকিস্তানের আদি পুরুষেরা বুঝেছিলেন যে মুসলিমরা হিন্দুদের থেকে সব রকম ভাবে আলাদা। মুনির সেদিন বলেছিলেন, আমাদের ধর্ম আলাদা, প্রথা আলাদা, ঐতিহ্য আলাদা, চিন্তা ভাবনা আলাদা, লক্ষ্য আলাদা। সেখানেই দ্বিজাতি তত্ত্বের ভিত। আমরা দুটি আলাদা রাষ্ট্র, এক নই। সেদিন মুনিরের ওই উত্তেজক বক্তৃতা প্রকৃতপক্ষে পেহেলগাঁওয়ের জঙ্গিদের সংকেত দিয়েছিল বলেই মনে করে ভারত। অথচ ভারতের ভাগ্যাকাশে কি নির্মম পরিহাস। সেই আসিম মুনির বিশেষ অতিথি হিসেবে হয়ে যোগ দিতে চলেছেন আমেরিকার সেনাবাহিনী দিবসে। এমন একটা সময় মুনিরের এই ওয়াশিংটন সফর, যখন শুল্ক যুদ্ধের টানাপোড়েন শেষে সবে চীনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে আমেরিকা। এখন 14 জুনের পর ডোনাল্ড ট্রাম্পের পৌরোহিত্যে সেই রিচার্ড নিক্সন জামানার মতো আবারও চীন, পাকিস্তান, আমেরিকার মধ্যে বন্ধুত্বের ত্রিকোণ হয় কিনা সেটাই দেখার। আজ এই পর্যন্তই। এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।